আসসালামু আলাইকুম সবাইকে। আজ গল্প শোনাবো নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা টেনিদা সমগ্র থেকে ছোট একটি গল্প, নিদারুণ প্রতিশোধ। চ্যাটার্জিদের ওয়াকে বসে পটলডাঙ্গার টেনিদা মন দিয়ে তেলে ভাজা খাচ্ছিল। আমাকে দেখেই কপ কপ করে বাকি বেগুনিগুলো দুটো মুখে পুড়ে দিয়ে বললে, এই যে শ্রীমান প্যালারাম, কাল বিকেলে কোথায় গিয়েছিলে? খেলার মাঠে তোর যে টিকিটিও দেখতে পেলুম না। বলি, ব্যাপারখানা কি? আমি বললুম, আমি মেজদার সঙ্গে সাকাশ দেখতে গিয়েছিলাম। বটে বটে, তা কী রকম দেখলি? খাসা, ডিলাগান্ডি, মেপিস্টোফিলিস যাকে বলে, হাতি, বাঘ, সিংহী, ফ্লাইং ট্রাপিজ, মোটর সাইকেল, কত কি। কিন্তু জানো টেনিদা, সবচাইতে ভালো হলো শিম্পাঞ্জির খেলা। চা খেলো, চুরুট ধরালো। আরে ছো ছো। টেনিদা নাক কুচকে পাতিনেবুর মতো করে বললে, রেখে দে তোর শিম্পাঞ্জি। আমার কুট্টি মামার বন্ধু রামগিন্ধর বাবু একবার একটা গোটা হনুমানের যে খেল দেখেছিলেন, তার তোর কাছে লাগে তো সে সাক্কাসের শিম্পাঞ্জি, সে নস্যি। তাই নাকি? আমি টেনিদার কাজ ঘেঁষে হয়ে বললাম, রামগিন্ধর বাবু কোথায় দেখলেন সে খেলা? উড়িষ্যায়। আমি মাথা নেড়ে বললুম, বুঝেছি। পুরীতে গিয়ে আমি জগন্নাথের মন্দিরে কয়েকটা বড় হনুমান দেখেছিলাম। ধেত্তরি পুরী, ওগুলো আবার মনীষী থুরি হনুমান নাকি? গাদা গাদা জগন্নাথের প্রসাদ খেয়ে নাদা পেট নিয়ে বসে আছে, গলায় একটা করে মাদুলি পরিয়ে দিলেই হয়। হনুমান দেখতে হলে জঙ্গলে যেতে হয়, মানে কেওনঝড়ের জঙ্গলে। কেওনঝড় সে আবার কোথায়? তাই যদি জানবি তাহলে পটলডাঙ্গায় বসে পটল দিয়ে শিঙি মাছের ঝোল খাবি কেনরা? নে গপ্প শুনবি তো, মুখে এক স্কুপ এঁটে চুপটি করে বসে থাক। বকের মতো বক বক করবি নি। বক তো বক বক করে না, ক্যাঁকা করে। চোপড়াও, বক 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 করে না, তাহলে তো কোন দিন বলে বসবি কাক কাকা করে না, পাঁঠার মতো ভ্যাঁ ভ্যাঁ করে। হয়েছে, তুমি বলে যাও। বলবই তো, তোকে আমি তোয়াক্কা করি নাকি? এখন আমাকে ডিস্টার্ব করিস নি। মন দিয়ে রামগিন্ধর বাবুর গল্প শুনে যা, বিস্তর জ্ঞান লাভ করতে পারবি। হয়েছে কি, রামগিন্ধর বাবু কন্ট্রাক্টের কাজ করতেন, মানে পুল টুল রাস্তাঘাট এইসব বানাতে হতো তাকে। সেই কাজেই তাকে সেবার কেওনঝড়ে জঙ্গলে যেতে হয়েছিল। কুলি, জাম, তাঁবু, জিপ গাড়ি এইসব নিয়ে সে এক এলাহাই কাণ্ড। বনের ভেতরেই একটুখানি ফাঁকা জায়গা দেখে রামগিন্ধর তাঁবু ফেলেছেন। মাইল দুই দূরে পাহাড়ি নদীর উপর একটা পুল তৈরি হচ্ছে। সকালে বিকেলে সেখানে জিপ নিয়ে রামগিন্ধর বাবু কাজ দেখতে যান। জঙ্গলে এন তার হনুমান, কাছে কাছে তাদের আস্তানা। কিন্তু লোকজনের উৎপাত আর জিপের আওয়াজ তার এইদিক ওদিক পালিয়ে গেল। রামচন্দ্রজি তো আর নেই কার ওপারে, আর ভরসা রাখবে বলো? কুলিরা অবশ্যই মাঝে মাঝে ঢোল আর খাঞ্জনি বাজিয়ে রামাহে রামাহো বলে গান গাইতো, কিন্তু সেই বিকট চিৎকার শুনে কি আর অবলা জীব কাছে আসতে সাহস পায়? তবু একটা কাণ্ড ঘটল। সেদিন দুপুরবেলা তাঁবুর বাইরে বসে রামগিন্ধর চাপাটি খাচ্ছিলেন। হঠাৎ দেখলেন সামনে গাছের ডালে বসে একটা গোটা হনুমান জুল করে তাকাচ্ছে। মুখের চেহারাটা ভারী করুণ। কাঙালকে কিছু দিয়ে দিন দাতা ভাবখানা এরকম। রামগিন্ধর বাবুর ভারী মায়া হলো, একটা চাপাটি ছুঁড়ে দিলেন। হনুমান সেটা কুড়িয়ে নিয়ে মাথাটা একেবারে সামনে ঝুঁকিয়ে দিলে, যেন বলল, সেলাম হুজুর। তারপরে টুপ করে গাছের ডালে কোথায় হারিয়ে গেল। পরদিন রামগিন্ধর যেই খেতে বসেছেন, ঠিক হনুমানটা এসে হাজির। আজও রামগিন্ধর তাকে একটা চাপাটি দিলেন। সেও তেমনি করে তাকে সেলাম দিয়ে চাপাটি নিয়ে উধাও হলো। এমনি চলতে লাগলো মাসখানেক ধরে। রোজ খাবার সময় হনুমানটা আসে, তার বরাদ্দ চাপাটিখানা নিয়ে চলে যায়। যাবার সময় তেমনি মাথা ঝুঁকিয়ে সেলাম করে, আর কোনো রকম বিরক্ত করে না। কোনোদিন একখানার বদলে দুখানা চাপাটি চায় না, মানে সেই বর্ণপরিচয় সুবোধ বালক গোপালের মতো আর কি, যাহা পায় তাহাই খায়। তা চলছিল বেশ। রামগিন্ধর বাবুই একদিন গোলমালটা পাকিয়ে বসলেন। সেদিন কুলিদের সঙ্গে বকাবকি করে মেজাজ অত্যন্ত খারাপ, অন্যমনস্কভাবে খেয়েই চলেছেন। এদিকে সেই গোপাল মাকা সুবোধ হনুমান যে কখন থেকে ঠায় বসে আছে সেদিকে তার খেয়ালই নেই। ধীরে সুস্থে সব কটা চাপাটি চিবোলেন, বড় এক বাটি দুধ খেলেন, তারপর মোটাসোটা গোপজরা মুছতে মুছতে উঠে গেলেন। হনুমানের কথা তার মনেও পড়ল না।
পরদিন যেই চাপাটির থালা নিয়ে বসেছেন অমনি হুপ করে এক আওয়াজ। ব্যাপার কি হলো ভালো করে ঠাউর করবার আগেই রামগিন্দার দেখলেন থালার 8খানা চাপাটি বেমালুম ভ্যানিশ। তার নাকের সামনে সমস্ত একটা লেজ একবার চাবুকের মতো তুলে গেল, হুপ করে শব্দ, আর একবার গাছের ডাল ঝরঝর করে নড়ে উঠল। ব্যাস, কোথাও আর কিছু নেই। দু একজন কুলি হৈ হৈ করে উঠল, ঠাকুর হাই হাই করতে লাগলো, আর রামগিন্দা স্রেফ হাঁ করেই রইল। এইসব বেইমানি! রোজ রোজ হতচ্ছাড়া হনুমানকে চাপাটি খিলাচ্ছি, আর আসছে কিনা এইসব বেত্তামিজ। আর কোনো জানার হলে রামগিন্দা তাকে গুলি করে মারতেন, কিন্তু মহাবীরজির জাত ভাইকে আর সত্যিই গুলি করা যায় না, সে তো মহাপাপ। রাগে রামগিন্দার বাবু একগোছা গফি টেনে ছিঁড়ে ফেললেন, বললেন, দাঁড়াও, রামগিন্দার চৌধুরীর খাস বালি জেলার রাজপুত, আমিও তোমায় ঠান্ডা করে দিচ্ছি। পরদিন ঠাকুরকে ডেকে বললেন, এখানে সবচাইতে ঝাল যে মরিচটা মানে লঙ্কা পাওয়া যায় তারই বাটনা করো 6টাখানেক, আর তাই দিয়ে তৈরি করো 2খানা চাপাটি। তারপর আমি দেখে নিচ্ছি হনুমানজিকে। খেতে বসেই কোনো দিকে না তাকিয়েই, মানে থালা শুদ্ধ লোপট হওয়ার কোনো চান্স না দিয়েই রামগিন্দা সেই লঙ্কা বাটা ভর্তি চাপাটি 2খানা ছুঁড়ে দিলেন মাটিতে। আবার শব্দ হলো, হুপ। হনুমান নেমে পড়ল, কুড়িয়ে নিল চাপাটি, রোজকার মতো সেলাম করলে, তারপরে টুপ করে গাছের ডালে। রামগিন্ধরের কুলিরা তার দুপাশে লাঠি হয়ে দাঁড়িয়ে রইল, যাতে কোনো অঘটন না ঘটে। আর 2 মিনিটের ভেতরেই গাছের ওপার থেকে নিদারুণ এক চিৎকার শোনা গেল। হনুমান এডাল থেকে ওডালে লাফিয়ে বেড়াতে লাগলো। আওয়াজ হতে লাগলো, খ্যা খ্যা খো খো, হুপুস গুপুস। পাখিরা চিৎকার করে পালাতে লাগলো। গাছের ঘেরা পাতা উঠতে লাগলো চারিদিকে। মানে দ্বিতীয়বার হনুমানের মুখ পুড়ল, আর শুরু হয়ে গেল দস্তার মতো লঙ্কা কাণ্ড। গাছ থেকে হনুমান চেঁচাতে লাগলো, খ্যা খ্যা খো খো, আর নিচ থেকে সদল বলে রামগিন্ধর হাসতে লাগলেন, হা হা হো হো, হা হা হো হো। হনুমান আজ আচ্ছা জব্দ হয়েছে। রামগিন্ধরের চাপাটি লুট, মানুষ চেনো না, বোঝো এখন। খানিকক্ষণ দাপাদাপি করে হনুমান কোন দিকে ছটকে পড়ল কে জানে, আর রামগিন্ধর আরও আধ ঘন্টা ভুঁড়ি কাঁপানো অট্টহাসি হাসি হেসে তার সেই জিপগাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন কাজ দেখতে। হনুমান মুখ পুড়ে মনে মনে তো বেজায় খুশি হয়েছেন, কিন্তু রামায়ণে রাবণের যে কী দশা হয়েছিল সেটা বেমালুম ভুলে গেছেন। তখন টের পেলেন বিকেলেই। কাজ দেখে যখন ফিরে আসছেন, বনের মধ্যে তখন ছায়া নেমেছে, দিব্যি ঝিরঝিরে হাওয়া বইছে, চারিদিকে পাখি টাকি ডাকছে। রামগিন্ধরের মেজাজটাও ভারী খুশি হয়ে রয়েছে। আস্তে আস্তে জিপ চলছে, আর রামগিন্ধর গুনগুন করে গান গাইছেন, আর আর হবে না মে চলে রামচন্দ্রজি, সাথ মে চলে লক্ষ্মণ ভাই। এই সময় জিপের ড্রাইভার বাটকুল সিং বললেন, আরে এ কোন বেবুকের কাণ্ড, রাস্তা জুড়ে গাছের ডাল ভেঙে রেখেছে, এখন যায় কি করে? রামগিন্ধর দেখলেন, তাই বটে, ছোট বড় ডালপালা দিয়ে বনের ছোট পথটি একেবারেই ব্যারিকেড করে রাখা হয়েছে। বুনো লোকগুলোর কারবারই আলাদা। বিরক্ত হয়ে বললেন, গাড়ি থামিয়ে রাস্তা সাফ করো বাটকুল সিং। বাটুল সিং জিপ থেকে নেমে রাস্তা পরিষ্কার করতে যাচ্ছে, আর ঠিক তখন গুপ গাপ হুপ হাপ গবাদ সমস্ত বন একসঙ্গে ডাক ছেড়ে উঠল। গাছের মাথায় মাথায় ঝড় বয়ে গেল, আর বললে বিশ্বাস করবি না পেলা, দুপ দাপ শব্দে কোত্থেকে কমসে কম 150 হনুমান লাফিয়ে পড়ে রামগিন্ধবাবুর জিপ গাড়ি ঘেরাও করে ফেললে। দ্বিতীয় লঙ্কাকাণ্ডের পর এ যেন দ্বিতীয় রাবণবধের ব্যবস্থা। ব্যাপার দেখে তো বাটুল সিংয়ের হয়ে গেছে। সে তো আর বাপ বলে বন বাদর ভেঙে দৌড়। রামগিন্ধর জিপ থেকে লাফিয়ে পড়লেন, কিন্তু সঙ্গে সঙ্গে গোদা হনুমান তাকে জাপটে ধরল। বাপরে মারে গেছিরে বলে পরিত্রাহী হাঁক ছাড়লে রামগিন্ধর, কিন্তু 150 হনুমানের গপ গপ শব্দে তার চাচেনি কোথায় তলিয়ে গেল। তখন কি হলো বল দেখি? 2টো হনুমান তার 2 কান শক্ত করে পাকড়ে ধরলেন, একটা তার 2 গালে ঠাঁই ঠাঁই করে বেশ কবার চড়িয়ে দিলেন। জান গিয়া বলে সেই রামগিন্ধর চেঁচিয়ে উঠে হাঁক ছেড়েছেন। সঙ্গে সঙ্গে সেই হনুমান সকালে যাকে খুব জব্দ করেছিলেন, সেই রামগিন্ধরের বুকের ভেতর 1খানা চাপাটি গলা পর্যন্ত ঠেসে দিলেন। কোন চাপাটি বুঝছিস তো? মানে লঙ্কা বাটার লাল টুকটুকে সেই 2রা নাম্বারের চিজটি,
জিভে সেটা লাগতে না লাগতে রামগিন্ধারের মুখ যেন আগুন জ্বলে উঠল। একবার ফেলে দিতে গেলেন মুখ থেকে, কিন্তু সাধ্য কি, তখনই দুগালে ধূপধাপ করে 2 থাপ্পড়। অগত্যা রামগিন্ধার নিজের কীর্তি সেই চাপাটি খেলেন, মানে খেতেই হলো তাকে। 150 হনুমানের সঙ্গে তো আর চালাকি নয়। 150 হাতের 150টি চাটি খেলে রামগিন্ধারও রাম ইঁদুর হয়ে যাবেন। কিন্তু চাটি বাঁচাতে যা খেলেন তা চাপাটি নয়, সোজাসুজি দাবানল যাকে বলে। চিবুনি দিতেই চোখ দিয়ে দরদর করে জল পড়তে লাগলো। মনে হতে লাগলো গলা থেকে চাঁদি পর্যন্ত কি বলে একেবারে লেলিহান শিখায় জ্বলছে। রামগিন্ধার কেবল তারস্বরে বলতে লাগলেন, জল, তারপরেই সব অন্ধকার। ওদিকে কুলির দল আর বন্দুক টন্দুক নিয়ে বাটকুল যখন ফিরে এলো, তখন হনুমানের এতটুকু চিহ্ন কোথাও নেই। কেবল রামগিন্ধার পথের মাঝখানে অজ্ঞান হয়ে পড়ে আছেন। তারপর সেই চাপাটির চোট সামলাতে পাক্কা 1টি মাস হসপিটালে। তাই বলছিলুম, আমার কাছে সাকাসের শিম্পাঞ্জির গল্প আর করিসনি। আসল খেল দেখতে চাস তো সোজা কেওনঝড়ের জঙ্গলে চলে যা। এই বলে পটলডাঙ্গার টেনিদা আমার চাঁদিতে করাত করে একটা গাঁট্টা মারল, আর তারপরে 3-4টে বড় বড় লাফ দিয়ে সোজা সদানন্দ পার্কের দিকে হাওয়া হয়ে গেল।